আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা নতুন অধ্যায়, এটা হচ্ছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। এই অধ্যায়টা হচ্ছে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে আমার একটা নোট খাতা। এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের, ওর নাম হচ্ছে দোলা, ও মেডিকেলে পড়ে। ওকে আমি পড়াইছিলাম সম্ভবত করোনার সময় 2021 সালের দিকে। ওর হচ্ছে এই নোটটা। তো এই নোটটা থেকে আমি তোমাদেরকে পড়াই দেবো। আমি সাধারণত স্টুডেন্টদেরকে যখন ক্লাসে পড়াই তখন নোট থেকে পড়াই না, সাধারণত বই পড়াই, এবং বই থেকে আমি সবই আবার নতুন করে নোট করে দেই। তবে যারা একটু শেষের দিকে আসে আর নোট করতে পারে না, তাদের জন্য আসলে এই নোটগুলো আমি তাদেরকে দেই, যেন তারা জাস্ট নোটগুলা পড়ে অধ্যায়টা সম্পর্কে একটা সুন্দর বেসিক ধারণা পায়, প্লাস একা যেন ম্যাথগুলা সলভ করতে পারে। তো আমি এই তোমার নোট খাতা, এটা পুরোটা তোমার হচ্ছে একটা 32 পেজের একটা নোট। আমি চেষ্টা করব একটা বা দুইটা ভিডিওর মাধ্যমে পুরা তাপ গতিবিদ্যাটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে, তুমি প্রথমে হচ্ছে সুন্দর করে আমি যা বলি সেটা শুনবা। দেন তুমি যদি পারো নোটটা সুন্দর করে খাতায় নোট করে নিবা। না হইলে আমি তোমাদেরকে নোটটা পিডিএফ দিয়ে দিব। এটা হচ্ছে আমার নাম্বার 01521 33 71 98। তোমরা এই নাম্বারে যদি আমাকে মেসেজ দাও, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে এই নোটটা দিয়ে দিব ইনশাল্লাহ। পরে তোমরা চাইলে একটু ফটোকপি করেও নিতে পারো। তোমার 20-30 টাকার মতো লাগবে ফটোকপি করতে। আর যদি চাও যে না তুমি পিডিএফ দেখে সুন্দর করে নোট করে ফেলবা, সেটাও তুমি করতে পারো, সেটা তোমার ইচ্ছা। ওকে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপগতিবিদ্যা। প্রথমে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। এই দুইটা জিনিস সম্পর্কে একটু ভালো ধারণা আমরা এই অধ্যায় থেকে নিব। তো তুমি মনে রাখবা যে তাপ এবং তাপমাত্রা এই দুইটা আসলে এক জিনিস নয়। প্রথম প্রথম মনে হইতে পারে যে দুইটা মনে হয় একই, কিন্তু দুইটার সম্পর্কে যদি দুইটা পরিষ্কার ধারণা থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে তাপ এবং তাপমাত্রা আসলে এক জিনিস নয়। তো তাপ জিনিসটা কি, এটা তোমরা 9-10-এও পড়ছো। দেখো তাপ, আমি বলি হচ্ছে তাপ এক প্রকার শক্তি, যা ঠান্ডা বা গরমের কি অনুভূতি জাগায়, এবং তাপের একক হচ্ছে একটা জুল আর একটা হচ্ছে তোমার ক্যালোরি। এই হচ্ছে তাপ। আর এখানে একটা কথা আছে, যে এই কথাটা আমরা একটু পরে তোমাদেরকে ক্লিয়ার করব। দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। এই জিনিসটা আমরা একটু পরে তোমাদেরকে বলবো, যে দুইটা বস্তুতে তাপের পরিমাণ এক, তবে কেন তাপমাত্রা তাদের ভিন্ন। দ্বিতীয়তে আসো তাপমাত্রা, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুটির তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দিবে নাকি নিবে। এই জিনিসটা আসলে তাপমাত্রা দ্বারা বোঝা যায়। তো সেম ভাবে তাপমাত্রার দেখো একক কয়টা, একটা হচ্ছে তোমার ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা হচ্ছে তোমার কেলভিন, আরেকটা হচ্ছে ফারেনহাইট। আরো আছে, তবে এখানে এই তিনটা, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি কেলভিন, বাকি ডিগ্রি ফারেনহাইট। এই তিনটা, ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, আরেকটা হচ্ছে ফারেনহাইট। এবার এখানেও দেখো ওই কথাটা লেখা আছে, দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। দেখো একই কথা, তাপের পরিমাণ এক, তাপমাত্রা ভিন্ন, তাপের পরিমাণ এক, তাপমাত্রা ভিন্ন। তো এই জিনিসটা তোমাদেরকে আগে একটু আমি ধারণা দেই, যে এটা দিয়ে আসলে আমি কি বুঝাইতেছি তোমাদের। তো এইখানে আমি তোমাদেরকে ওই উদাহরণটা এখানে দিব। ধরো তোমার এটা হচ্ছে একটা কাঠের টুকরা, আর এটা হচ্ছে তোমার একটা লোহার টুকরা। এটা হচ্ছে তোমার লোহা। তো তুমি যদি এই দুইটাকে তাপ দাও, ধরো তাপ দিচ্ছ, দুইটাকে সমপরিমাণ তাপ দিলা, এখানেও তাপ দিলা 100 জুল, এখানেও তুমি তাপ দিলা 100 জুল। এবার তুমি যদি এই দুইটার তাপমাত্রা মাপো, তোমার তাপমাত্রা মানে স্বাভাবিকভাবেই কি তোমার কাছে দুইটা সমান গরম মনে হবে? অবশ্যই না। তুমি কাঠকে যখন 100 জুল তাপ দিবা, এটার তাপমাত্রা ধরো হইতে পারে কথার কথা 30 ডিগ্রি সেলসিয়াস, তুমি যখন তাপমাত্রা মাপবা। কিন্তু লোহাকে তুমি যদি 100 জুল তাপ দাও, তাহলে তার তাপমাত্রা যদি মাপো, তাহলে তুমি অবশ্যই 30 পাবা না, আরো বেশি পাবা। ধরো এটা পাইলা তুমি 70 ডিগ্রি সেলসিয়াস।
এখন খেয়াল করো তো, দুইটা বস্তুতে তাপের পরিমাণ কেমন? এই দুইটা কিন্তু তাপ, কারণ তাপের একক জুল। তাহলে তাপ দেখো সমান, দুইটাতে সমান পরিমাণ তাপ দিছ, কিন্তু দেখো দুইটা ভিন্ন বস্তু হওয়ার কারণে দুইটার তাপমাত্রা ভিন্ন। এই দুইটা কিন্তু তাপমাত্রা, এটা হচ্ছে তাপমাত্রা। দেখো তাপমাত্রা একটা হচ্ছে 70°C, আর একটা হচ্ছে 30°C। তো কি বুঝলা? দুইটা বস্তু, একটা হচ্ছে কাঠ আর একটা লোহা, দুইটা বস্তুতে তাপের পরিমাণ সেম, কারণ 100 জুল করে, বাট দুইটার তাপমাত্রা দেখো ভিন্ন ভিন্ন। একটা হলো 30°C আর একটা 70°C। এই কথাটাই আমি তখন বলছিলাম যে দুইটা বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। ঠিক আছে, তাহলে তাপ ও তাপমাত্রা এটা আমাদের হইল। এরপরে হচ্ছে তাপ এক প্রকার শক্তি, যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাপের দুইটা একক আছে, একটা জুল আর একটা ক্যালোরি। তবে এখানে একটা জিনিস মনে রাখো, সেটা হলো 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা একটা এমসিকিউ, হ্যাঁ, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা একটু মনে রাখবা। পরে ওই যে যেটা বললাম, দুইটা বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। উদাহরণ দেখাইলাম, তুমি একটা কাঠ আর একটা লোহার টুকরা নিয়ে যদি দুইটাকে সমপরিমাণ তাপ দাও, তাহলে তুমি দেখবা যে একটা একটু বেশি গরম হয়েছে আর একটা একটু কম। তার মানে দুইটার তাপমাত্রা ভিন্ন ভিন্ন হয়েছে। হ্যাঁ, ওকে। এরপর আসো, তাপমাত্রার যে একক, সেটা একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর একটা কেলভিন, আর আরেকটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, ফারেনহাইটের সময় ডিগ্রি ইউজ করে, ডিগ্রি ফারেনহাইট। তাহলে মনে রাখো, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর একটা কেলভিন। এবার এটা আমাদের ইম্পর্টেন্ট একটা সূত্র, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো সূত্রটা কি, C/5 F-32/9 ইকুয়াল টু K-273/5। তো এখানে কোনটা দিয়ে কি বুঝায়? এখানে তোমার যেটা সি, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস, হ্যাঁ, বা সেন্টিগ্রেড বলতে পারো, সেলসিয়াস বা সেন্টিগ্রেড তোমার ইচ্ছা। আচ্ছা, সি হচ্ছে কি, সি হচ্ছে সেলসিয়াস স্কেল। আর তারপর তোমার এই এফ, এফ হচ্ছে ফারেনহাইট স্কেল, আর এই কে, এটা হচ্ছে কেলভিন স্কেল। হ্যাঁ, তাহলে দেখো কোনটা কোনটা। সি হইল সেলসিয়াস স্কেল, তারপরে তোমার কে হইল কেলভিন স্কেল, আর এফ হইল তোমার ফারেনহাইট স্কেল। এই যে এখানে লেখা আছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। এবার এখান থেকে আমাদের দুই একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি। দেখো, কোনো রোগীর শরীরের তাপমাত্রা ফারেনহাইটে দেওয়া কত, 103°F, যেটা আমরা স্বাভাবিকভাবে আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু 98°F বা এটার মতো। তাহলে অবশ্যই তার জ্বর আসছে, কারণ সেহেতু রোগী, এই জন্য তার শরীরের তাপমাত্রা একটু বাড়ছে। হ্যাঁ, তো বাড়ার পর কত হয়েছে, 103°F। এককটা খেয়াল করো, ফারেনহাইট কিন্তু। তো সেলসিয়াস স্কেলে সেই মানটা কত হবে? তো আমরা সূত্র কি জানি? সূত্র জানি C/5 ইজ ইকুয়াল টু F-32/9, F-32 বাই হচ্ছে 9। এবার দেখো ফারেনহাইট স্কেলের মান দেওয়া, তাহলে C/5 ফারেনহাইট স্কেলের মান কত, 103 মাইনাস হচ্ছে 32/9। এখান থেকে দেখো এখানে সুন্দর করে সমাধান করা আছে। করার পর দেখো উত্তর আসছে কত, উত্তর আসছে 39.44°C। এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলে মান। হ্যাঁ, ওকে। এইবার দেখো আরেকটা অঙ্ক, কোন একজন কোন তাপমাত্রায়, এটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এটা স্টার। হ্যাঁ, এর একটু স্টার দিয়ে রাখো। কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায়? ঠিক আছে, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায়? এইটা, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায়? তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো C/5 আর তোমার F-32/9, এটা ছিল কিন্তু আমাদের সূত্র। সূত্রটা হইল C/5 দেখো সূত্র হচ্ছে
c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9। এবার খেয়াল করো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যেহেতু একই পাঠ দেখায়, তাহলে এফ এর মানও এক্স এবং সি এর মানও এক্স। এই জন্য দেখো এফ এবং সি দুইটার জায়গায় আমরা এক্স বসাইছি। এখান থেকে সমাধান করে দেখো মান আসছে -40। তো -40 ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে, -40 ডিগ্রি ফারেনহাইটও হইতে পারে। তাহলে আমাদেরকে যদি কোশ্চেন করে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায়, তাহলে আমরা বলবো -40। এটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায়, এটা লেখা আছে। এরপর আসো, কোন তাপমাত্রা কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায়, এটাও আসতে পারে। তো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু k মাইনাস 273, k মাইনাস 273/5। এবার আমাদের সম্পর্ক কার কার মধ্যে? কেলভিন আর ফারেনহাইট, তার মানে আমরা এই দুইটা নিব। তার মানে দুইটাই যেহেতু একই মান, হ্যাঁ, একই পাঠ দেখায়, এই জন্য আমরা দুইটাকে কে ধরে নিছি। এফ এর মানও কে, তার মানে কি এফ ইজ ইকুয়াল টু কে, হ্যাঁ, কারণ একই পাঠ। তুমি যদি চাও এই দুইটাতে এইখানে একটু ঠিক করে নাও, এইখানে একটু ঠিক করে নাও। এখানে তোমার হবে, এইখানে হবে এফ, হ্যাঁ, এটা হবে এফ। এটা আমি একটু ঠিক করে দেই, এটা হচ্ছে এফ, এফ মাইনাস 32/9। পরে যেটা করবা তোমরা সেটা হচ্ছে এফ এর মান বসাবা এক্স এবং কে এর মান বসাবা এক্স, এক্স এর পরে মান বের করবা। হ্যাঁ, মান আসবে কত? 574.25। এটা কেলভিনও হইতে পারে, ডিগ্রি ফারেনহাইটও হইতে পারে। তার মানে 574.25 এই তাপমাত্রা কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেখায়। ঠিক আছে, ওকে। এরপর আসো, এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই জিনিসটা কি? এটা হইলো, ধরো যে এটা একটা বস্তু এবং এইটা আরেকটা বস্তু, হ্যাঁ, এইখানে আরেকটা বস্তু আছে, সেটা হলো, এটা মনে করো প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, এটা হচ্ছে তৃতীয় বস্তু। তো প্রথম বস্তুর একটা তাপমাত্রা আছে, দ্বিতীয় বস্তুর একটা তাপমাত্রা আছে, তৃতীয় বস্তুর একটা তাপমাত্রা আছে। এখন তুমি কি করলা? প্রথম বস্তু আর তৃতীয় বস্তু তুমি কোনোভাবে কানেক্ট করে দিলা, জোড়া লাগাই দিলা। দ্বিতীয় বস্তু এবং তৃতীয় বস্তু পরস্পর কানেক্ট করে দিলা। তাহলে দেখো, এই প্রথম এবং দ্বিতীয় বস্তুর মধ্যে কিন্তু সরাসরি কোনো সংযোগ নাই। প্রথম বস্তুর সাথে দ্বিতীয় বস্তুর কোনো সংযোগ নাই, কিন্তু প্রথমটার সাথে সংযোগ আছে তৃতীয়টা, আবার তৃতীয়টার সাথে সংযোগ আছে দ্বিতীয়টা। তার মানে আলটিমেটলি প্রথমটার সাথেও দ্বিতীয়টার সংযোগ আছে, এটা বলা যাবে। তো এটা দিয়ে আমরা যেটা বুঝাই, যে সংজ্ঞাটা দেখো, দুটি বস্তু, মনে করো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তৃতীয় কোনো বস্তুর সাথে, তৃতীয় বস্তু মনে করো নিচেরটা 3 নাম্বারটা, তৃতীয় কোনো বস্তুর সাথে যদি তাপীয় সমতায় থাকে, তার মানে কি? তার মানে এই দুইটার সাথে যদি একটা তাপীয় সমতা থাকে, মানে দুইটার তাপ যদি সমান হয়, তাহলে এই দুইটার তাপও পরস্পর সমান হবে। তাহলে যদি দুটি বস্তু, মানে প্রথম এবং দ্বিতীয় দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তবে প্রথমোক্ত মানে 1 আর 2 বস্তু দুটিও পরস্পরের তাপীয় সমতায় থাকবে, মানে সবগুলোর তাপমাত্রা ঘুরে ফিরে সমান হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার মেন কনসেপ্ট। এবার দেখো, নিম্ন স্থির বিন্দু কি? বলা হইতেছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকতে পারে, অথবা আরো একটা কথা, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বলে। পানির ক্ষেত্রে এটার মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই তাপমাত্রায় এই পানি গলতে শুরু করে, বরফ গলতে শুরু করে, পানি হইতে শুরু করে। এবার দেখো ঊর্ধ্ব স্থির বিন্দু, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্য অবস্থায় থাকে, অথবা আরেকটা, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কি বলে? ঊর্ধ্ব স্থির বিন্দু। পানির ক্ষেত্রের মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি কি করে? জলীয় বাষ্প হইতে থাকে।
আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে থাকে, গলতে থাকে বরফ গলতে থাকে। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি, এটা হচ্ছে পানি বাষ্প হতে থাকে এইটা। এরপর আসো ত্রৈধ বিন্দু। ত্রৈধ মানে হচ্ছে তোমার মানে তিনটা বিন্দু একসাথে থাকবো, মানে একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায়, এই তাপমাত্রাটা কত এটাই তোমাদেরকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এই তাপমাত্রাটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, বা -273.16 কেলভিন, যাই হোক ওটা পরম শূন্য তাপমাত্রা। তো দেখো, যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকে তাকে ত্রৈধবিন্দু বলে। তোমরা ছোটবেলায় আইসক্রিম খাইছো, মনে করো এটা একটা আইসক্রিম, তো এটার মধ্যে দেখবা নিচ দিয়ে টপ টপ করে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়তেছে, আর অলরেডি এটা নিজেও একটা বরফ দেখা যাচ্ছে। আর উপর দিয়ে দেখবা বরফের শরীর থেকে ভাস্কর মতো কেমন জানি একটু, হ্যাঁ, আইস থেকে যেটা তোমরা দেখো একটু ধুমা ধুমা বের হয় না? তার মানে কি, তিনটা জিনিস একই সাথে সাম্য অবস্থায় থাকে এখানে, এটাকে বলা হয় তোমার ত্রৈধ বিন্দু। হ্যাঁ, তাই ত্রৈধ বিন্দু, এটা একটা, তুমি একটা রিয়েল উদাহরণ কি, একটা বরফের টুকরা, বরফের বরফের টুকরা, এটা হচ্ছে এটার উদাহরণ ত্রৈধ বিন্দু। কারণ ওইখানে দেখবা বরফ আছে, তারপরে দেখবা নিচ দিয়ে পানি পড়তেছে, আবার দেখবা ওইখানে বাষ্পও আছে, দেখবা বাষ্পর মতো দেখা যায়, বাষ্পর মতো দেখা যায়। এটা হচ্ছে ত্রৈধ বিন্দু মানে কত? 3। ঠিক আছে, এই যে দেখেন বইলা হয়েছে পানির ত্রৈধ বিন্দু। চাপটা কত হবে মনে রেখো, এটা একটা এমসিকিউ। 4.55 মিলিমিটার পারদ স্তম্ভ চাপে যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা হইল 273.16 কেলভিন। এইটা কোনো বইয়ে, এটা হচ্ছে তোমার, আমি আমিরের বই থেকে লিখছি, শাহজাহান তপনের বইয়ে এটা আছে 273.15 কেলভিন আর 273.16 কেলভিন। বউ তার কারেক্ট। এমসিকিউতে যেটা থাকে সেটা দিবা, তবে দুইটা থাকবো না, 100% দুইটা থাকবো না। ঠিক আছে, হয় 273.16 কেলভিন থাকবো, না হয় 273.15 কেলভিন একটা থাকবো। তার মানে এত তাপমাত্রায় পানি, বরফ, মানে পানিটা মানে কি বলে, বরফ, পানি এবং জলীয় বাষ্প একটা অবস্থায় থাকে, ওটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। এবার দেখো সেলসিয়াস স্কেল, এটাকে বলা হয় রোদ থার্মোমিটারের সূত্র। থিটা সমান সূত্র কি? থিটা এক্স মাইনাস থিটা আইস। হ্যাঁ, থিটা এক্স মাইনাস থিটা আইস, নিচে হলো স্টিম মাইনাস আইস ইন্টু হলো 100। তার মানে কি, তোমার এটা হচ্ছে বরফ বিন্দু, আইস মানে বরফ বিন্দু, আর স্টিম মানে এটা হলো বাষ্প বিন্দু। আর এটা তোমার যে তাপমাত্রাটা দেওয়া থাকবে সেটা, আর এই থিটাটা হচ্ছে পার্ট। একটা এক্সাম্পল দেখলেই বুঝবা। দেখো এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের বরফ বিন্দু ও স্টিম বিন্দু যথাক্রমে এত। তাহলে দেখো কি কি বিন্দু, একটা হলো বরফ বিন্দু, এটা হলো বরফ বিন্দু, আর এটা হলো তোমার স্টিম বিন্দু। তাহলে দেখো এখানে বরফ বিন্দু মানে আইস, এক্স আইস, আর এটা হলো এক্স স্ট্রিম, STREAM স্ট্রিম, দুইটা দেওয়া। তারপরে হইলো কোন তরলে স্থাপন করলে রোধ দাঁড়ায় এত, এটা হচ্ছে তোমার এক্স থিটা এর মান, রোধ কত। হ্যাঁ, তাহলে তরলের তাপমাত্রা নির্ণয় করতে বলছে, এই যে হচ্ছে থিটা। তাহলে সূত্রটা এই যে একদম ডিরেক্ট দেখে লিখে দিবা। তো সূত্রটা কি, এই হচ্ছে তোমার সূত্র, এই যে এটা হচ্ছে তোমার সূত্র। এই সূত্রটা যদি খালি বসায় দাও এখানে, তাহলে আমাদের তাপমাত্রাটা বের হয়ে যাবে, ওই ইয়ার রুট কত তাপমাত্রা, এই মান বসায় দিলেই হবে। সূত্রটা মনে রাখবা, আর অঙ্কটা অবশ্যই করবা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো তাপগতিবিদ্যা। এখানে দেখো কি, পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তির পরস্পর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। সূত্রটা মনে রাখো, তাপগতিবিদ্যা কি, পদার্থবিজ্ঞানের যে শাখায় কি কি নিয়া, তাপ নিয়া
আর যান্ত্রিক শক্তির পরস্পর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় তাপগতিবিদ্যা। দেখো এখানে একটা কথা আছে, পরিপার্শ্ব। একটি ব্যবস্থার আশেপাশে যা কিছু আছে তাই হলো পরিপার্শ্ব। হ্যাঁ, যখন তুমি অঙ্ক করবা দেখবা সিস্টেম, পরিপার্শ্ব এরকম শব্দ আসে, তখন তোমার মনে হইতে পারে যে পরিপার্শ্ব কি। ধরো আমি একটা উদাহরণ দেই। ধরো এটা হচ্ছে একটা পানির ফ্লাক্স। হ্যাঁ, এটাতে পানি গরম রাখো, পানি এখানে গরম রাখা হচ্ছে, আশেপাশে যা দেখতেছো এটার নামই হচ্ছে পরিপার্শ্ব। আর এই যে পানির যে ফ্লাক্সটা বা পানি গরম রাখার যে ব্যবস্থা, এটার নাম হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেম আর পরিপার্শ্ব কি বুঝতে পারছো? সিস্টেম কি? সিস্টেম হইলো যেখানে তুমি পানি গরম রাখো, এটা হচ্ছে সিস্টেম। আর এটার আশপাশে যা কিছু দেখা যায় ওটাই হচ্ছে পরিপার্শ্ব। এবার হলো তাপগতীয় স্থানাঙ্ক। যে সকল রাশির মান কোনো ব্যবস্থার অবস্থা নির্ধারণ করে সেগুলোকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। দেখো এখানে কি কি আছে, তাপ, চাপ, আয়তন, এগুলাই হলো তাপগতীয় স্থানাঙ্ক। তার মানে তাপগতিবিদ্যার যে কোনো তুমি অঙ্ক করতে গেলে সেখানে হয় তাপমাত্রা থাকবে, না হয় চাপ থাকবে, না হয় আয়তন থাকবে, এদের যে কোনো একটা থাকবে। এরপর দেখো সাম্যাবস্থা। কোনো বিচ্ছিন্ন ব্যবস্থায় চূড়ান্ত অবিচল অবস্থাকে বলা হয় তাপগতীয় সাম্যাবস্থা। কোনো একটা বিচ্ছিন্ন ব্যবস্থার চূড়ান্ত যে অবিচল অবস্থা, মানে জিনিসটা যেরকম আছে ওই রকমই থাকবে, এইরকম যে অবস্থাটা ওটাকে আমরা বলি সাম্য অবস্থা। এবার তাপগতীয় প্রক্রিয়া। কোনো ব্যবস্থায় তাপগতীয় স্থানাঙ্ক সমূহের যে কোনো একটি পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। মনে করো তোমার চাপ একটু পরিবর্তন করলা, এর জন্য আয়তন বা তাপমাত্রা বা ঘনত্ব এগুলা কি ধরনের পরিবর্তন হবে, এগুলাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। এরপর দেখো আছে অভ্যন্তরীণ বা অন্তস্থ শক্তি। কোনো সিস্টেমের মধ্যে যে শক্তি অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় থাকে, যা পরিবেশ পরিস্থিতিতে বহিঃপ্রকাশ ঘটায়, তাকে অন্তস্থ শক্তি বলে। যেমন ধরো একটা পরমাণুর ভিতরে কিছু পরিমাণ শক্তি লুকানো আছে, নির্দিষ্ট কোনো সুইটেবল একটা অবস্থা যদি হয় বা কোনো একটা বিক্রিয়া যখন করে তখন সেটার প্রকাশ ঘটে, এটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। এবার আছে আমাদের জুলের সূত্র। জুল বলছে যখন কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়। তাহলে কি, তোমার একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কি কাজ, এটা হচ্ছে কাজ। তার মানে হয় তাপ সম্পূর্ণরূপে কাজ হবো, না হয় কাজটা সম্পূর্ণরূপে তাপ হবে। এই দুইটা যখন হয় তখন তাপ এবং কাজ পরস্পর সমান। তার মানে তোমার কাছে 10 জুল তাপ আছে, এই 10 জুল তাপ দিয়ে তুমি 10 জুল শক্তি পাবা। অথবা তোমার কাছে ধরো 10 জুল শক্তি আছে, তুমি এই 10 জুল শক্তিকে 10 জুল তাপে রূপান্তর করতে পারবা। এই জন্য আমরা লিখছি কাজ ইজ প্রপোর্শনাল তাপ। তাহলে কাজ হলো ডব্লিউ, তাপ হলো কিউ। তাহলে ডব্লিউ ইজ প্রপোর্শনাল কিউ, আর এখানে একটা ধ্রুবক দিচ্ছি আমরা, এটা হলো জে। কারণ কি, কারণ এটা জুলের সূত্র। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা, বা এই যে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, একে তাপের যান্ত্রিক সমতা বা জুলের তুল্যাঙ্ক বলে। হ্যাঁ, এই তাহলে মনে রেখো জুলের তাপের সূত্রটা কি, ডব্লিউ ইকুয়াল টু জে কিউ। এটা ডব্লিউ হইলো কাজ, ডব্লিউ কাজ, কিউ তাপ, আর জে হইলো একটা ধ্রুবক যাকে তাপের যান্ত্রিক সমতা বলে। আচ্ছা, এবার আসো আমাদের মেইন পড়া, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে কি আলোচনা? আলোচনাটা হইল, ধরো আমি এখানে একটা উদাহরণ দেই প্রথমে। ধরো এটা হচ্ছে আমাদের একটা পাত্র, একটা কড়াই বা যাই কিছু একটা বলতে পারো, এটা একটা কড়াই। হ্যাঁ, এটার ভিতরে ধরো পানি আছে, এটার ভিতরে পানি আছে, নিচে থেকে তুমি তাপ দিতেছ, এটা হচ্ছে তাপ। কতটুকু তাপ দিতেছ? ধরো তুমি তাপ দিতেছ 100 জুল। তোমার উদ্দেশ্য হলো পানিটা গরম করা, কিন্তু পানি গরম করবা, কিন্তু তার আগে তোমার হলো এই পাতিল কিছু তাপ নিয়ে নিব। এই পাতিল মনে করো 30 জুল তাপ নিয়ে নিচ্ছে, তাহলে এই পানি কতটুকু তাপ পাবে? পানি তাপ পাবে হচ্ছে 70। আর এই যে 30 জুল, এটা কি, পাতিল গরম হয়েছে বা কড়াইটা, এটা হচ্ছে পাতিল গরম হয়েছে, পাতিল গরম হয়েছে 30 জুল দিয়ে। আর এই যে তাপ, এটা হলো প্রদত্ত তাপ। হ্যাঁ, এটাকে বলে প্রদত্ত তাপ, মানে তুমি কতটুকু তাপ দিছো। তাহলে দেখো ঘটনাটা কি হইলো,
তুমি তাপ দিছো হচ্ছে 100, তার মধ্যে 30 খরচ হয়েছে পাতিল গরম করতে, আর অবশিষ্ট দ্বারা তুমি কাজ পাইছো। তো যে তাপটা দেওয়া হয় এটাকে আমরা বলি ডি কিউ, আর যে তাপটা পাতিলের মানে গ্রহণ করে মানে পাতিল গরম হয় এটাকে বলা হয় ডি ইউ, আর যেটুকু পানি পায় মানে কাজ হয় ওটাকে বলা হয় ডি ডব্লিউ। তাহলে দেখো ডি কিউ মানে কত, 100 দেওয়া হয়েছিল, পাতিল খাইছে কত 30, ওটাকে আমরা বলতে পারি ডি ইউ, আর কাজ হয়েছে কত 70, এটাকে আমরা বলি ডি ডব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার মানে কিছু পরিমাণ তাপ যদি তুমি দাও তাহলে সেই তাপের কিছু অংশ পাতিল নিয়ে নিব, শোষণ করব, অবশিষ্ট তাপ দ্বারা তুমি কাজ পাবা। এখন আল্লাহ সংজ্ঞাটা পড়ো। কোন সিস্টেম বলতে ওই যে পাতিলটা, ওই যে একটু আগে বলছিলাম ফ্লাক্স, বা এখন হলো পাতিল বা কড়াই, এটা কোন সিস্টেমে মানে পাতিলে যখন তাপ প্রদান করা হয় তখন সেই তাপের কিছু অংশ সিস্টেম মানে কি পাতিল কর্তৃক গ্রহিত হয়। সেটা কতটুকু ছিল, সেটা ছিল ডি ইউ, এটাকে আমরা বলছিলাম 30 জুল। আর যেই তাপ প্রদান করা হয় ওটাকে আমরা বলছিলাম ডি কিউ, ওটা ছিল কত 100। অবশিষ্ট তাপ দ্বারা সিস্টেম কাজ সম্পাদন করে, ওই কাজ হচ্ছিল কত 70 জুল, যেটাকে আমরা বলছিলাম ডি ডব্লিউ। তাহলে দেখো তো প্রদত্ত তাপ, এটার মধ্যে অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়েছে প্লাস হলো সিস্টেম কাজ করছে। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি, প্রদত্ত তাপ ছিল 100, অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়েছে ডি ইউ, সিস্টেম কাজ করছে ডি ডব্লিউ পরিমাণ। এই যে দেখো ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডি কিউ ছিল 100, ডি ইউ হলো 30, আর ডি ডব্লিউ হলো 70। এলো তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তাহলে কি, ডি কিউ মানে প্রদত্ত তাপ, ডি ইউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে যেটা পাতিল নিয়ে নিচ্ছে তাপটা, প্লাস অবশিষ্ট দ্বারা কাজ হয়েছে সেটা হচ্ছে ডি ডব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এখন থেকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি, সূত্রটা হলো ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ওকে, এবার আমরা এখান থেকে একটু রূপান্তর করব। হ্যাঁ দেখো রূপান্তরটা কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে রূপান্তর, সেই রূপান্তরটা আমরা আগে একটু করব। এটা আমি একটু এটুকু মুছি, এখানে আমি তোমাদের রূপান্তরটা দেখাবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো জানোই, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রূপান্তর সূত্রের রূপান্তর। তো আমরা জানি কি, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এখন ধরো তোমার এটা একটা পিস্টন যুক্ত একটা সিলিন্ডার, এর ভিতরে কিছু গ্যাস আছে, এখানে একটা পিস্টন লাগানো আছে, ঠিক আছে। এটাকে তুমি চাপ দিয়ে ভিতরে বা বাইরে নিতে আনতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে একটা পিস্টন। তো এই যে জিনিসটা দেখতেছো এটার ক্ষেত্রফল হচ্ছে এ। পরে এটাকে তুমি চাপ দিয়ে ভিতরে ডিএক্স পরিমাণ মনে করো এখানে ছিল, পরে তুমি এই অবস্থানে নিয়ে গেছো, এখানে সরণটা হচ্ছে ডিএক্স, আর এটার ক্ষেত্রফল ছিল এ। তারপর তোমার এখানে প্রথমে চাপ ধরো ছিল, এখানে যখন চাপ তখন ধরো এটা চাপ ছিল P1, চাপ ছিল ধরো P1, পরে যখন ভিতরে নিয়ে গেছো এটা চাপ হয়েছে P2। তাহলে যদি তোমাকে চাপের পরিবর্তন বের করতে বলে তাহলে এটা হবো ডেল পি সমান কত P2 মাইনাসের P1, ঠিক আছে। আচ্ছা, আর ক্ষেত্রফলেরটাও তুমি যদি বলো, ক্ষেত্রফলও কোনো চেঞ্জ হইতে পারে, কারণ যেহেতু সরণ হয়েছে। আচ্ছা, তো এখানে এখন আমরা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হলো তোমার, আমরা জানি ডব্লিউ সমান সূত্র কিন্তু আমাদের এফ এস। তো আমরা চাইলে এফ এসটাকে আমরা ডিএস লিখতে পারি। আবার দেখো আমরা জানি চাপ সমান সূত্র হলো বল বাই ক্ষেত্রফল মানে এফ বাই এ। তাহলে দেখো এফ ইকুয়াল টু সূত্র কি, এফ ইকুয়াল টু সূত্র হলো পি এ। তাহলে এখানে এফ ইকুয়াল টু সূত্র হলো পি এ ইন্টু কত ডিএস। পি তো পি, এ আর ডিএস, এ হলো ক্ষেত্রফল, ডিএস আরও একটা দৈর্ঘ্য, তাহলে এটা কিন্তু আমাদের আয়তন।
এখন এখানে খেয়াল করো, আয়তনের যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ডেল পি। চাপের পরিবর্তন হয়েছে আর আয়তনের যেহেতু পরিবর্তন হয়েছে, আমরা লিখতে পারি কত, ডেল ভি। তাহলে বলো এটা কি সমান বের হলো, ডব্লিউ সমান না? তাহলে আমরা এই সূত্রটাতে কি লিখতে পারি, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ কে আমরা লিখতে পারি পি ডেল ভি ইন্টু ডেল ভি। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার সূত্রের রূপান্তর, মনে রেখো। তাহলে আমরা দুইটা সূত্র শিখলাম তাপগতিবিদ্যা থেকে। একটা হলো তোমার ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, আর একটা হলো ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি। তার মানে ডি ডব্লিউ এর মানটাই আসলে হইল ডেল পি ইন্টু ডেল ভি। এটা মনে রাখবা। কৃত কাজ, এর আগে জানতা কৃত কাজ ডব্লিউ সমান এফ এস, এখন শিখলা কি, চাপ ইন্টু আয়তন বা চাপের পরিবর্তন ইন্টু আয়তনের পরিবর্তন। এখানে তোমার দুইটাও চেঞ্জ হইতে পারে বা একটাও চেঞ্জ হইতে পারে, সমস্যা নাই, যে কোনোটা চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, ওকে। তো এবার দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, কি কি ব্যবহার এখানে আছে। তো প্রথমে আছে সমুষ্ণ প্রক্রিয়া, 2 নাম্বার আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, 3 নাম্বার ধ্রুব আয়তন প্রক্রিয়া, আর 4 নাম্বার হচ্ছে সমচাপ প্রক্রিয়া। হ্যাঁ, তো এখানে যে নোটগুলা তোমরা লেখা রাখবা সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা স্থির, এটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখানে হলো তাপ স্থির। যেটা ধ্রুব আয়তন সেখানে হলো আয়তন স্থির। আর যেটা সমচাপ, সম মানে সমান, তার মানে এখানে চাপ স্থির। তোমরা একটু নোটগুলা লেখা রাখো। সমুষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা স্থির, রুদ্ধতাপীয় মানে তাপ স্থির। খেয়াল রাখো, একটা কিন্তু তাপমাত্রা আর একটা কিন্তু তাপ। ধ্রুব মানে সমান, আয়তন মানে সমান আয়তন, তার মানে আয়তন স্থির। সমচাপ মানে চাপ সমান, তার মানে চাপ স্থির। এই তিনটা। তো এখন আমরা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়া করব। হ্যাঁ, তো সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে দেখো কি বলা হইতেছে দেব প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা, এই যে দেখো আমি লিখে রাখছি তাপমাত্রা না, তার মানে তাপমাত্রা স্থির থাকে। তাহলে মেন কথাটা কি, তাপমাত্রা কি থাকে, স্থির থাকে। তাহলে তাপমাত্রা স্থির থাকলে কি, সমুষ্ণ প্রক্রিয়া। এখন দেখো আমরা তো জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এবার বলতে সিস্টেমের তাপমাত্রা কি, স্থির। তার মানে ওই যে পাতিল দেখছিলা না, পাতিল কতটুকু তাপ গ্রহণ করছিল, 30 জুল, এটা এখানে হইলো 0 এবার। তার মানে ডি ইউর মান কত, 0, কারণ পাতিল এবার কোনো তাপ গ্রহণ করবে না। তাহলে তুমি মনে রাখবা সমস্ত প্রক্রিয়া মানে যেখানে তুমি পরীক্ষা নিরীক্ষাটা করতেছ, মানে ওই পাতিল, তো ওইটা কোনো তাপ গ্রহণ করবো না। তাহলে দেখো ওইটা যদি তাপ গ্রহণ না করে তাহলে ডি ইউর মান কত, 0। তাহলে দেখো আমাদের ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ, তার মানে এটা হইতেছে আমাদের তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। তার মানে কি হইল, যে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রদত্ত তাপ সম্পূর্ণ কৃত কাজের সমান, আর এখানে ডি ইউর মান 0। মনে রেখো, দেখো এখান থেকে কি কি জিনিস তোমার মনে রাখতে হবে। সমুষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা স্থির, তার মানে ডি ইউ 0, তার মানে ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ। আর সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো প্রয়োজনীয় সূত্র, দেখো লেখা আছে সমুষ্ণ প্রক্রিয়াতে কৃত কাজ বের করার সূত্র হলো ডব্লিউ ইকুয়াল টু, এখানে আমি একটু লিখি, এনে দেখো লেখা আছে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি টু মাইনাস বি ওয়ান, অথবা ডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন পি টু মাইনাস পি ওয়ান। এই দুটোই হলো সূত্র কৃত কাজ বের করার। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ বের করার সূত্র কি, সূত্র হলো ডব্লিউ ইকুয়াল টু এন আর টি ব্র্যাকেট লন ভি টু মাইনাসের লন ভি ওয়ান, তার মানে লন ভি টু মাইনাস ভি ওয়ান, অথবা ডব্লিউ সমান সূত্র হইতে পারে এন আর টি লন পি টু মাইনাসের লন পি ওয়ান, লন পি টু মাইনাসের লন পি ওয়ান। এটা হলো তোমার সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ বের করার সূত্র। আরেকটা জিনিস লেখা রাখো, সমুষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, এটা হলো বয়েলের সূত্র মেনে চলে।
বয়েলের সূত্র সূত্র মেনে চলে। তাহলে বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র হলো P1V1 ইকুয়াল টু P2V2। তার মানে এটা হলো সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটাও ব্যবহার করা যাবে, কারণ সমুষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। তাহলে ক্লিয়ার কথা কি? সমুষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকবো। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পাত্র কোনো তাপ গ্রহণ করবে না, মানে DU0। তাহলে আমরা তো জানি DQ সমান সূত্র হলো DU প্লাস DW। তাহলে DU0 তাহলে হয় DQ ইকুয়াল DW। আর সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ বের করার সূত্র দুইটা, nRT ln V2 মাইনাস ln V1 অথবা nRT ln P2 মাইনাস ln P1। আরেকটা হলো P1V1 সমান P2V2। শেষ। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা বলছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ কি থাকে? স্থির থাকে। তাপ স্থির থাকা মানে তুমি বাইরে থেকে কোনো তাপ দিবাও না, ভিতর থেকে কোনো তাপ বাইরে বেরও করবা না। তার মানে DQ কত? 0। কারণ আমরা যে তোমাদেরকে উদাহরণটা দিছিলাম ওইখানে DQ ছিল কত? 100 জুল, মানে এটা বাইরে থেকে তাপ দেওয়া হয়েছিল। কিন্তু এখন এটার মান কি? 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে দেখো DQ ইকুয়াল 0। তাহলে আমাদের থাকে DU প্লাস DW, এটার মান 0। তার মানে DU সমান মাইনাস DW অথবা DW সমান মাইনাস DU, কারণ তাপ স্থির, মানে DQ 0। শেষ। হ্যাঁ, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রয়োজনীয় সূত্র এটা আমরা পরে দেখাইতেছি। মনে রেখো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র দেখছ, রুদ্ধতাপীয়র ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রটা তোমাদেরকে দেখাই দেই একবারে। এই যে আসো এখানে তোমার এখানে দুইটা জিনিস একটু মনে রাখো। সেটা কি? সমুষ্ণ প্রক্রিয়া তুমি কেমনে চিনবা? সমুষ্ণ প্রক্রিয়া বলা থাকবো এটা একটা ধীর গতির প্রক্রিয়া, অর্থাৎ এটা আস্তে আস্তে সংগঠিত হবে, তাহলে এটা সমুষ্ণ। আর সমুষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, আমি আগেই বলছি। তাহলে P1V1 সমান P2V2। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা একটা দ্রুতগতির প্রক্রিয়া, অর্থাৎ হঠাৎ সংগঠিত হয় এই প্রক্রিয়াটা। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো সূত্র হলো তিনটা। একটা হলো এটা, তারপরে তোমার এই যে তিনটা সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, তিনটি সূত্র। এই হলো 1, এই হলো 2, এই হলো 3। এই তিনটা সূত্রই আমাদের এখন মুখস্থ করে ফেলাইতে হবে। আর তাহলে দেখো প্রথম সূত্রটা কি? P1, প্রথম সূত্রটা হইল P1V1 টু দি পাওয়ার গামা P2V টু দি পাওয়ার গামা। এটা হলো চাপ আর আয়তন থাকলে তুমি এই সূত্রটা ইউজ করবা। এরপর হলো T1P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা T2P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এটা হলো তাপমাত্রার চাপ থাকলে ইউজ করবা। আর এটা হলো তাপমাত্রার আয়তন থাকলে ইউজ করবা। সূত্রটা হইল TB টু দি পাওয়ার গামা মাইনাস 1, মানে T1B টু দি পাওয়ার T1V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2V2 টু দি পাওয়ার গামা মাইনাস 2। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্র হইলে এটা। সমস্যার ক্ষেত্রে মনে আছে না? nRT ln V2 মাইনাস ln V1 অথবা P2 মাইনাস ln P1। আর এখানে সূত্র হইল W সমান nRT বাই গামা মাইনাস 1 ইন্টু হলো T1 মাইনাস T2। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ। রুদ্ধতাপীয় চিনবা কেমনে? এটা হঠাৎ বা দ্রুত গতি, এটা বলা থাকবে। এখানে দেখো এই যে ঘামা আছে না, প্রত্যেকটার মধ্যে দেখো ঘামা আছে। এই ঘামার সম্পর্কে একটু বলি। এখানে গামা এর মান মুখস্থ। হ্যাঁ, দেখো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.67, যেমন হিলিয়ামে বা নিষ্ক্রিয় যে কোনো গ্যাস এক পরমাণু, তাহলে গামার মান 1.67। দ্বিপরমাণু হলে গামার মান 1.4, ত্রিপরমাণু হলে বা বহু পরমাণু হলে গামার মান 1.33। দ্বিপরমাণুর মধ্যে দেখা আছে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন বা বায়ু। বায়ু মানে কি? অক্সিজেন। আর ত্রিপরমাণুর মধ্যে দেখা আছে ওজোন গ্যাস, অ্যামোনিয়া। এগুলো ত্রিপরমাণু বা বহু পরমাণু, যাই বলো। তো এগুলার ক্ষেত্রে গামার মান হলো 1.33। অঙ্ক করার সময় এটা কাজে লাগবে। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছে। তাহলে আমরা দুইটা প্রক্রিয়া পড়লাম, একটা হলো রুদ্ধতাপীয় আর একটা কি? সমুষ্ণ। এবার আসো ধ্রুব আয়তন। তা আমরা বলছিলাম যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন ধ্রুব থাকে তাকে ধ্রুব আয়তন প্রক্রিয়া বলে। ব্যাখ্যাটা কি? খেয়াল করো, আমরা কিন্তু জানতাম DQ ইকুয়াল DU প্লাস DW, প্রথম সূত্র যেটা। তাহলে DQ ইকুয়াল টু DU প্লাস, দেখো DW কে কি লেখা যায়? DW কে আমরা লিখছিলাম ডেল P ইন্টু কত? ডেল V। এবার দেখো তো আয়তনের পরিবর্তন কি? সমান। তার মানে ডেল ভির মান এখানে কি?
এখানে ডেল ভির মান কিন্তু 0। কারণ কি? কারণ আয়তনে কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে ডেল ভি 0। তাহলে দেখো কি হয়, ডেল ভি 0 হলে ডি কিউ ইকুয়াল টু হয় ডি ইউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার তোমার প্রথম সূত্রের একটা ব্যবহার, কিরকম আয়তনের ক্ষেত্রে? ধ্রুব আয়তনের ক্ষেত্রে। এবার আসো সমচাপ। সমচাপ মানে কি? চাপ সমান থাকবে বা ধ্রুব থাকবে। তাহলে দেখো আমাদের সূত্রটা কি ছিল? এই যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাই না? এবার দেখো চাপ কেমন? চাপ হলো তোমার সমান, সমচাপ। তাহলে দেখো সমচাপ, তাহলে এটা আমরা একটু কাটি, দেখো এখানে ওটা ঠিক করে নাও। এই হ্যাঁ, তো সমচাপের ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে দেখো এটাকে কি লেখা যায়? ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস এটাকে লেখা যায় ডেল পি ইন্টু হচ্ছে ডেল বি। এবার বলো সমচাপ, তার মানে পি ওয়ান সমান কত? পি টু। তাহলে ডেল পির মান কত? ডেল পির মান কিন্তু 0। তাহলে এই যে এই ডেল পির মান কত? 0। ডেল পির মান 0 হলে দেখো ডি কিউ ইকুয়াল টু ডি ইউ। তার মানে এখানেও প্রদত্ত তাপ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সমান, মানে এখানেও কোনো কাজ হয় না সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে দেখো সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দুইবার কোনো কাজ হয় না, একটা হলো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আর একটা হলো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। এই আচ্ছা, এবার ওই যে আমি তোমাদেরকে যে প্রমাণটা দেখালাম এটা এখানে আছে। এই যে তাপ, কাজ, চাপ ও অভ্যন্তরীণ শক্তির মধ্যে সম্পর্ক। তুমি এখানে দেখো কিভাবে লিখতে পারো। এই যে দেখো এখানে আমি লিখছি ডি ডব্লিউ সমান পি টু মাইনাস পি ওয়ান, তার মানে এটাকে আমরা বলতে পারি ডেল পি। ভি টু মাইনাস বি ওয়ান, এটাকে আমরা বলতে পারি ডেল ভি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখো কি? ডি কিউ ইকুয়াল টু ডি ইউ, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস এটাকে লেখা যায় কত? ডেল পি ইন্টু এটাকে লেখা যায় ডেল বি। এখানে দেখো কি, এই যে আমরা যা জানি তাই। এখানে দেখো আমি আয়তনের পরিবর্তন দেখাইছি, চাপের পরিবর্তন দেখাই নাই। এখানে আবার চাপের পরিবর্তন দেখাইছি, আয়তনের পরিবর্তন দেখাই নাই। এখানে দুইটার পরিবর্তনই দেখাইছি। তাহলে একটু তোমাদেরকে সামারি করে দেই যেন বুঝতে সুবিধা হয়। এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাও তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর, যেখানে আয়তনের পরিবর্তন আছে। এটাও তাপগতিবিদ্যার প্রথম রূপান্তর, যেটা চাপের পরিবর্তন আছে। এখানে হইলো আয়তন, চাপ দুইটারই পরিবর্তন আছে। তাহলে এটা কি? এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপ গতি বিদ্যার প্রথম সূত্র। এটা রূপান্তর, আয়তনের পরিবর্তন আছে, আয়তন পরিবর্তন, আয়তন পরিবর্তন। এটা হলো চাপের পরিবর্তন, চাপের পরিবর্তন। আর এটা হলো দুইটারই পরিবর্তন, চাপ ও আয়তন, চাপ ও আয়তনের পরিবর্তন। এই তিনটা, ঠিক আছে? এটা হলো চাপ, এই হলো তোমার। আচ্ছা, এবার আসো এখানে একটা জিনিস, এটা হলো মুলার আপেক্ষিক তাপ বা মুলার তাপ ধারণ ক্ষমতা। খেয়াল করো সংজ্ঞাটা। কতটুকু গ্যাস? 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসের তাপমাত্রা কতটুকু বাড়াবা? 1 ডিগ্রি। 1 ডিগ্রি বাড়াইতে যে পরিমাণ তাপ লাগবে তাকে বলা হয় ওই গ্যাসের আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। প্রকাশ করা হয় সি দ্বারা। সি সমান সূত্র কি? ডেল কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডেল টি। তাহলে দেখো ডি কিউ কি? তাপের পরিবর্তন, ডিটি তাপমাত্রার পরিবর্তন, এন হইল মূল সংখ্যা, ঠিক আছে? আর এই সি হইল তোমার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। সংজ্ঞাটা কি? দেখো 1 মোল গ্যাসের তাপমাত্রা, তাহলে নিচে হলো 1 মোল। 1 মোল গ্যাসের তাপমাত্রা কতটুকু? 1 কেলভিন। 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপ লাগে? মনে করো 1 জুল। 1 জুল। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যদি 1 জুল তাপ লাগে, তাহলে ওটাকে বলা হয় মুলার আপেক্ষিক তাপ। তাহলে দেখো কি হবো এটার একক। এককটা দেখো, তাপের একক জুল, এন এর একক মূল, MOL মূল, তাপমাত্রার একক কেলভিন। তাহলে এটার একক হইতেছে কি? জুল পার মোল পার কেলভিন। তোমরা কি জানো এটা একটা এককের সাথে মিলে? সেটা কার সাথে? জুল পার মোল পার কেলভিন। আর এর একক মনে আছে তোমাদের? আর এককটা বের করে দেখো, এটার সাথে মিলবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো মুলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার একক তাহলে কি? জুল পার মোল পার কেলভিন।
এই যে এখানে বের করে দিচ্ছি, এটা তোমাকে জানতে হলে যে সূত্রটা জানতে হবে, সি সমান ডি কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। এই সূত্রটা জানলেই তুমি এককটা খুব ইজিলি বের করতে পারবা। এই যে তাপের একক জুল, পদার্থের পরিমাণের একক মোল, তাপমাত্রার একক কেলভিন, তেই হয়ে গেল। এবার আসো এখান থেকে এখন ওই যেটা দেখলা মূলার আপেক্ষিক তাপ, এটা একটা আমরা দুইটা জায়গায় দেখবো, একটা হলো স্থির চাপে, মানে চাপ স্থির থাকবে, নেক্সট আরেকটা দেখবো আমরা স্থির আয়তনে, মানে আয়তন স্থির থাকবে। তাহলে ওইটা যা ছিল দেখো সেম, খালি প্রথমে বলা থাকবো স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। এর আগেরটা সূত্র কি ছিল, সি সমান ডেল কিউ ইন্টু এন ইন্টু ডেল টি না? এবারও তাই, এবার কি স্থির চাপে, এই জন্য এখানে শুধু সিপি দিয়া প্রকাশ করবা। এরপরেরটা কি স্থির আয়তনে, তাহলে স্থির আয়তনে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে ওটাকে বলা হয় তোমার স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ প্রকাশ করা হয় সিভি দ্বারা। তাহলে আমাদের সূত্রটা সি ছিল কি, ডেল কিউ ডিভাইডেড বাই কি এন ইন্টু ডেল টি না? এখানে শুধু হইলো সিবি, কারণ কি স্থির আয়তনে। শেষ। এবার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সিপি আর সিবি কি বুঝতে পারছো? সিপি হলো স্থির চাপে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ, সিবি হলো স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমাকে মনে রাখতে হবে যে সিপি সিবির থেকে বড়। মনে রাখবা সিপি ইজ গ্রেটার দেন সিবি। এটার আমরা প্রমাণ দেখব কেন বড়। দেখো প্রথমেই সিপি সিবির মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সিপি মাইনাস সিবি সমান আর। তাহলে দেখো সিপি মাইনাসের সিবি সমান কত? আর। তার মানে সিপি মাইনাসের সিবি, আর এর মান তো 8.31। তাহলে বলো তো এখান থেকে সিপি কত আসতেছে? সিপি আসতেছে 8.31 প্লাস কত? সিবি। তাহলে বলো সিপির মান সিবির সাথে আরো 8.31 যোগ হইতেছে, তাহলে অবশ্যই কি? তাহলে আমরা বলতেই পারি সুতরাং সিপি ইজ গ্রেটার দেন কি? সিবি। এই হলো সিপি সিবির থেকে বড়। এটা হলো একটা সূত্র, সিপি মাইনাস সিবি সমান আর। আর একটা তুমি মনে রাখবা সিপি বাই সিবি সমান গামা। এখান থেকেও তুমি তাহলে সিপি বাই সিবি সমান গামা, তাহলে সিপি সমান কি? গামা ইন্টু কত? সিবি। এবার খেয়াল করো গামার মান একের থেকে বড়, মানে এটার মান হয় 1.67 অথবা 1.4 অথবা 1.33। তুমি যাই বসাও সেটা সিবির সাথে গুণ, তাহলে এখান থেকেও বোঝা যায় যে সিপি ইজ গ্রেটার দেন কি? সিবি। আর সিবির আর একটা সূত্র লিখে আর বাই গামা মাইনাস 1। ঠিক আছে, এটা দিয়ে আমাদের অঙ্ক আসে যে সিবি সমান কি। তাহলে দেখো কিন্তু কয়টা সূত্র শিখলা? তিনটা। একটা কি সিপি মাইনাস সিবি সমান আর একটা হলো সিপি সমান আর বাই গামা মাইনাস 1, আর একটা হলো গামা সমান সিপি বাই সিবি। এবার এই যে এই সূত্রটা মনে রাখো, সিবি সমান আর বাই গামা মাইনাস 1। এখান থেকে দেখো আমরা এখন কয়েকটা মান বের করে তোমাদেরকে দেখাই। একটা কি বলছে, বহু পারমাণবিক গ্যাসের জন্য স্থির আয়তনে ও স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। দেখো গামার মান কত? বহু পরমাণুর ক্ষেত্রে গামার মান 1.33, আর এর মান আমরা জানি। এবার বলো সূত্র কি? সিবি সমান আর বাই গামা মাইনাস 1, আর এর মান 3.1416। আর তাহলে এটা হলো সূত্র, আর এর মান বসাইলা, গামার মান বসাইলা -1, এটা হলো একটা। এটা কি বের করলা? সিবি। আমরা তো জানি সিপি মাইনাস সিবি সমান আর, তাহলে সিবি সমান কি? আর প্লাস সিবি। মান বসাই দিলা, তাহলে এটা। তাহলে বহু পরমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিবির মান হইল 25.18 আর সিপির মান হইল 33.49। হ্যাঁ, তো তোমরা দ্বিপরমাণুর ক্ষেত্রেও বের করে নিতে পারবা। তাহলে দ্বিপরমাণুর ক্ষেত্রে খালি গামার মানটা চেঞ্জ হবে, আর কিছুই না। আর এক পরমাণুর ক্ষেত্রেও বের করতে পারবা, তখন গামার মানটা চেঞ্জ হবে। এবার আসো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে 4টা বিবৃতি আছে, মানে 4 জন কথা বলছে। হ্যাঁ, মানে বিবৃতি আছে 4টা। 1 নম্বর বলছে ক্লসিয়াস, 2 নম্বর বলছে ক্যালভিন, 3 নম্বর বলছে প্লাঙ্ক, 4 নম্বর বলছে কার্নো। যদিও সবার কথা একই, কিন্তু 4 জন যেহেতু বলছে সেহেতু আমাদের হচ্ছে 4 জনের কথাটাই এখন এখানে আমাদের দেখতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কথা বলছে কয়জন? 4 জন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কথা বলছে কয়জন? 4 জন। তাহলে আমরা 4 জনের বিবৃতিটাই এখন দেখব। তো দেখো, প্রথমে কথা বলছে কে? ক্লসিয়াস। ক্লসিয়াস বলছে বাহিরের কোনো শক্তির সাহায্য ব্যতিরেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তারপরে দেখো কেলভিন, এটা মুখস্থ করে ফেলাবা। কেলভিন, কার্নো, প্লাঙ্ক 4টাই তোমার কতে আসবে। কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর মানে আরো শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। একটু ব্যাখ্যাটা বলতেছি কি। 3 নাম্বার দেখো প্লাঙ্কের বিবৃতি। কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করে তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে এরূপ একটি যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। লাস্টের কার্নোর বিবৃতি। কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পুরোপুরি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। মূল কথা হলো 4 জনের কিন্তু একই। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে এখন একটু বলি। ধরো কার্নোর ইঞ্জিন কথাটা বলি, মানে তুমি এরকম কোনো ইঞ্জিন তৈরি করতে পারবা না যেটার দক্ষতা হবে 100%। মানে কিছু না কিছু শক্তি ক্ষয় হবেই, মানে অন্য শক্তিতে রূপান্তর হয়ে যাব। এটা হচ্ছে তোমার কার্নোর কথা। আর ক্লসিয়াসের কথাটা হইল, ধরো এটা একটা বস্তু, এটার মধ্যে ধরো এটার তাপমাত্রা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে আরেকটা বস্তু আছে, এটার তাপমাত্রা ধরো 5 ডিগ্রি সেলসিয়াস। এখন দূরে তুমি যদি একসাথে করো, তাপ কোন দিকে যাব? স্বাভাবিকভাবেই 10 থেকে 5-এর দিকে আসবো। কিন্তু তুমি চাইলে 5 থেকে 10-এর দিকে নিতে পারবা, তবে তোমার একটা যন্ত্র লাগবে। যেমন ফ্রিজের এই কাজটা হয়। দেখো ফ্রিজের ভিতরের তাপমাত্রা কি? অবশ্যই বাইরে থেকে কি কম, তাই না? তাপমাত্রা যেহেতু কম, তাহলে ফ্রিজটা যদি তুমি খুলে রাখো তাহলে দেখবা যে, বা ফ্রিজের লাইন যদি বন্ধ করে দাও, তাহলে কি তোমার মনে হয় ফ্রিজ ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে? অবশ্যই গরম হয়ে যাব। কারণ কি? কারণ তাপের তখন আদান প্রদান এরকম করে হবে যে ফ্রিজের ভিতরে তখন তাপ ঢুকবে। তাহলে ফ্রিজ আসলে কি করে? ফ্রিজের যে কম্প্রেসরটা, ওই কম্প্রেসরটা হচ্ছে কাজটা করে সেটা হলো তোমার ভিতরে যে গরম বাতাস ওটা বাহিরে বের করে। তো এই যে তুমি গরম বাতাস বাহিরে বের করতেছো, এটা কি তোমার স্বয়ংক্রিয় কোনো যন্ত্র ছাড়া একা একাই হবে? তা তো হবে না। এটাই বলছে ক্লসিয়াস। আর ক্যালভিনের যে কথাটা সেটা হলো, ধরো একটা বস্তু তুমি ঠান্ডা করতেছো, ঠান্ডা করতে করতে সারা জীবন এটাকে ঠান্ডা করতেই পারবে না। এক সময় এটা আর ঠান্ডা হবে না, সেটাকে বলা হয় পরম শীতলতা। সেটা কত? সেটার তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস। এর কম কোনো বস্তুকে তুমি ঠান্ডা করতে পারবে না। যেমন সাইবেরিয়ার শীতলতম যে স্থান, ওগুলোর তাপমাত্রা -70 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি চাইলে -70 ডিগ্রি সেলসিয়াস তুমি চাইলে আরো ধরো সেটাকে ঠান্ডা করতে পারো, কিন্তু তবে সেটা অবশ্যই কিনা -273-এর বেশি ঠান্ডা করতে পারবে না। তার মানে একটা কোনো বস্তুকে পরিবেশের শীতলতম অংশ তো অধিকতর, মানে যত ইচ্ছা ততই শীতল তুমি বা ঠান্ডা করবে, এটা তুমি করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি 4 জনের বিবৃতিটা বুঝছো। এবার দেখো, ওই যে আমরা একটু আগে সম্মুষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ছিলাম না, এখানে সম্মুষ্ণ পরিবর্তনের কিছু শর্ত দিছে। এই শর্তগুলো তোমার পড়তে হবে। একটা দেখো কি, গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে। কারণ কি? কারণ সমস্ত প্রক্রিয়ার শর্ত ছিল তাপের আদান প্রদান, মানে তাপমাত্রা বাড়া যাবে না বা কমা যাবে না। তাহলে তাপমাত্রা যদি কমতে বা বাড়তে না পারে, তাহলে অবশ্যই ভিতরের তাপ বাইরে আসতে হবে বা বাইরের তাপ ভিতরে যাইতে হবে। এই জন্য এটা সুপরিবাহী হইতে হবে। চারপাশের মাধ্যমের তাপ গ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে, মানে কিছু তাপ ওইখান থেকে বের হইলেও যেন পরিবেশ নিতে পারে, বা সিস্টেমের কিছু তাপ দরকার হলেও যেন পরিবেশ দিতে পারে। আর বলছিলাম এটা খুব ধীরে ধীরে হইতে হবে। আর তোমার প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্ধনের ব্যবস্থা থাকতে হবে। এটা তো হচ্ছে তোমার শর্ত। আর এখানে আছে তোমার বৈশিষ্ট্য। হ্যাঁ, সমস্ত প্রক্রিয়ার কি বৈশিষ্ট্যগুলা, এটা তোমরা পড়ে নিবা। আমি তো পিডিএফ দিয়ে দিব।
তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখো, এটা ওটা ছিল তাপ সুপরিবাহী, এটা হলো তাপ কুপরিবাহী পাত্রে রাখতে হবে যেন তাপের আদান প্রদান না হয়, তাপ গ্রহীতা কম হইতে হবে, পরিবর্তনটা খুব দ্রুত বা তাড়াতাড়ি হইতে হবে, হ্যাঁ, কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো দেখবা। এটা খুব দ্রুত গতির প্রক্রিয়া। তারপরে এখানে তাপ স্থির থাকে, পাত্র কুপরিবাহী হইতে হয় কারণ তাপের আদান প্রদান যেন না হয়, চারপাশের মাধ্যমে তাপ পরিবাহী গ্রহীতা কম হইতে হবে। তারপরে তোমার এটা তো বয়েলের সূত্র মেনে চলে না, তাহলে কি সূত্র মনে করে মেনে চলে? এটা হলো পিভি টু দি পাওয়ার গামা, এটা মেনে চলে। আর পিভি সমান কে এ বা ধ্রুবক, এটা মেনে চলে হচ্ছে সমুষ্ণ। আর পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার গামা সমান কে, এটা মেনে চলে হলো রুদ্ধতাপীয়, এটা হচ্ছে রুদ্ধ তাপীয়। ঠিক আছে, এই তারপরে এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। হ্যাঁ, এর থেকে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে ইনশাল্লাহ দ্বিতীয় ক্লাসে দেখাবো। দ্বিতীয় ক্লাসে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কার্নো ইঞ্জিন, তারপরে তোমার রেফ্রিজারেটর, এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো। নেক্সট পরবর্তী পার্টে আমরা দেখব প্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।